আজ শুক্রবার রাত 10টা বাংলাদেশ সময় এলএম কোচিং সেন্টারের 12তম ক্লাস। এখন থেকে এলএম কোচিং সেন্টারের শুক্রবারের ক্লাসটি আমি ইউটিউবে প্রচার করার চেষ্টা করব, তাতে করে যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন এলএম কোচিং সেন্টারের, তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমার সঙ্গে একত্র হওয়ার। তার সঙ্গে সঙ্গে হয়তো ওদের মানবিমান থাকতে পারে, যেটা আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করছি। কেন চেষ্টা করছি? আমাদের উদ্দেশ্য হচ্ছে সকলে জানুক আমরা একটা কোচিং সেন্টার করেছি এবং বই প্রকাশের ইচ্ছা প্রকাশ করে আগামীতে একটা বই বের করার চেষ্টা করব। এবং সেই সুবাদেই এই এলএম কোচিং সেন্টারের 12তম ক্লাসের পরে থেকে প্রতি শুক্রবারে রাত 10টায় আপনাদের উদ্দেশ্যেই, অর্থাৎ যারা আমার সঙ্গে ফেসবুকে যুক্ত হয়ে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। প্রতি শুক্রবারে কেস টেকিং নিয়েই আমি আলোচনা করার চেষ্টা করব এবং প্রতিটা কেস টেকিংয়ে অ্যানালাইসিস করে বুঝিয়ে দেব কিভাবে আমরা তরুণ এবং চিররোগের পার্থক্য জেনে চিকিৎসা করব। সেই সুবাদে আপনাদের যদি বেশি জানার ইচ্ছে থাকে, আমার ডাক্তার শঙ্কর স্যারের ইউটিউবে ঢুকে আরও অনেক কেস টেকিংয়ের ভিডিও পাবেন এবং সেখানেও হয়তো কিছু ক্লাস পাবেন যেগুলি আমি এলএম কোচিং সেন্টারের টাকা দিয়ে যাদেরকে পড়াই। এবং তাদের সঙ্গে আলাদা আলাদা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে, সেখানেও আমি আলোচনা করি। সেখানে কিন্তু কারো ঢুকার কোনো অধিকার নাই। যারা টাকা দিয়ে আমার সঙ্গে আগামী 6 মাসে যুক্ত হয়েছেন তারাই একমাত্র আমার সেখানে যুক্ত হয়ে জানতে পারবেন হোমিওপ্যাথিকের এলএম পদ্ধতির নবযুগের কি জিনিস আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। সেই সুবাদে যারা আমার সঙ্গে ফেসবুকে যুক্ত আছেন তাদেরকে আহ্বান জানাবো ভিডিওগুলো দেখে প্রচার করার চেষ্টা করবে। এবং আমাকে জানতে হলে ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে ঢুকে দেখবেন। আগামী দিনে এলএম পদ্ধতি সকলের যেন গ্রহণযোগ্যতা থাকে, সেই চেষ্টাই আমার। সেই সুবাদে আমি 2020 সাল থেকে ইউটিউবে এবং সকল এলএম ব্যবহারকারীদেরকে ওষুধ দেওয়া এবং বই পুস্তক দিয়ে সাহায্য করা, অথবা কিভাবে রুগী দেখবেন সেই সুবাদে অনেক ভিডিও, প্রায় 2000 ভিডিও আমি আমার ইউটিউবে আছে। তারপরও ক্লাস করে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছি, এলএম গ্রুপ যেন সবাই বুঝতে পারে এবং প্রয়োগ করতে পারে। সেই সুবাদে আজকে এলএম কোচিং এর 12তম ক্লাসে একটি কেস টেকিং নিয়ে আলোচনা করব। সুতরাং আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন ফেসবুকে, অনুরোধ করব ক্লাসগুলি দেখে বোঝার চেষ্টা করবেন এবং প্রচার করবেন। চলে আসি তাহলে আপনারা জানতে পারলেন। আরেকটা কথা বলি, আরম্ভ করব। ফেসবুকে এই ভিডিওটি 24 ঘন্টার বেশি থাকবে না, অর্থাৎ আমি এটা ট্রান্সফার করে নেব ইউটিউবে। সুতরাং ইউটিউবে দেখার আহ্বান জানাচ্ছি। যদি এখানে না পান, পরবর্তীতে ইউটিউবে পাবেন, অথবা যারা এখান থেকে শেয়ার করে অথবা আপলোড করে রাখবেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করব। এখানে একদিনের বেশি রাখার চেষ্টা আমার তরফ থেকে আমি করব না। সুতরাং আপনাদেরকে জানাচ্ছি, না পেলে ইউটিউবে দেখার আহ্বান জানাচ্ছি। চলে আসি, আজকে যে কেস টেকিংটা আলোচনা করছি ঠিক উল্টো। এতদিন পর্যন্ত হয়তো যারা আমার সঙ্গে যুক্ত আছেন এলএম গ্রুপে কোচিং সেন্টারে, তাদের সঙ্গে আলোচনা করেছিলাম তরুণ রোগ থেকে কি করে আমরা চিররোগে যাব। আজকে কিন্তু উল্টা, চিররোগ থেকে তরুণ রোগের কি করে চিকিৎসা করব, সেই সুবাদে একটা কেস টেকিং অ্যানালাইসিস করার চেষ্টা করব। আপনারা যারা পঞ্চাশন পদ্ধতির আগ্রহ আছে, অথবা জানার চেষ্টা করেন, অথবা প্রয়োগ করার কথা ভাবেন, তাদের উদ্দেশ্যেই আমি বলছি। কেসটি হচ্ছে চর্মরোগ। তাহলে চর্মরোগ সচরাচর, আমি কেস টেকিং একটা 10-12 বছরের ছেলের কেস টেকিং নিলাম এবং তার গায়ে চর্মরোগ,
এবং দুই পায়ে একই রকম জায়গায় একই রকম জিনিস চর্মরোগ। আমি চর্মরোগ দেখে বুঝে নিলাম যে এটা শরিক মাহাজম এবং শরিক মাহাজমের ওষুধই আমাকে প্রয়োগ করতে হবে। সেই সুবাদে হয়তো প্রথমে আর্সেনিক, তারপরে রাস্টক্স, ক্যালিমিউর, যেহেতু শরিক মাহাজমের সালফার অনেক সময় আমি ধীর গতিতে প্রয়োগ করার চেষ্টা করি, তার কারণ অনেক সময় বেড়ে যায়, সেই সুবাদে আমি ব্যবহার না করে এই 3-4টা ওষুধ ব্যবহার করে তারপরে সালফার দিয়েও যখন চিকিৎসা আরম্ভ হইল না, তখন আমি খুঁজতে আরম্ভ করলাম এর সুরাহা কি, এর অবস্থা কি। কেন এই কথাটা বলার কারণটা হচ্ছে, আমরা চর্মরোগ দেখলেই আমিও বলে থাকি যে বুঝেই নেব সেটা শরিক মাহাজমের অন্তর্গত। তাহলে দুই পায়ে চর্মরোগ আমি শরিক মাহাজমের অন্তর্গত জেনে শুনেই শুরু করেছি যে এখানে কিভাবে আমি চিকিৎসা করব, কিন্তু একটার পর একটা ব্যর্থ হয়ে যাচ্ছি। তাইলে এই যে চিররোগের চিকিৎসা করতে গিয়ে আমি প্রথম থেকে বাধা পেলাম, এবং সেই বাধা থেকে কিভাবে বেরিয়ে আমরা চিকিৎসা করবো এলাম পদ্ধতিতে, সেটাই জানার উদ্দেশ্য। তাহলে একটু উদাহরণ দিয়ে বলি। অনেকগুলো জিনিস আছে যে একটা পিকুলিয়ার সিমটম, এই পিকুলিয়ার সিমটমের উপরে ভরসা করি অনেক সময় যদি আমরা তরুণ রোগে অথবা চিররোগে ওষুধ প্রয়োগ করি। মনে রাখবেন, আবারও বলছি, অর্থাৎ একটা লক্ষণের উপরে ভিত্তি করে পিকুলিয়ার অথবা অদ্ভুত লক্ষণ অথবা যেটা সচরাচর দেখা যায় না সেই লক্ষণের উপরে ভিত্তি করে একক ভিত্তিকে ওষুধ দিলেই অনেক সময় রোগ ভালো হয়ে যায়। প্রশ্ন আসছে, স্যার আপনি তো বলেন মায়াজমের চিকিৎসা করতে, তো এখানে তো মায়াজম শরিক, আপনি সালফার দিলেন তাও কাজ করছে না। অর্থাৎ সালফারে 1-2টা পাওয়ারে যখন কাজ করছে না, তখন আমি ধরে নিলাম তার কোনো কাউন্টার কোনো ব্যবস্থা আছে কিনা। তখনই খুঁজতে আরম্ভ করে দেখলাম, কি পেলাম, এমন একটা লক্ষণ একই রকম একই জায়গায় শরীরের দুই অঙ্গে যদি হয়ে থাকে, দুই অঙ্গের যদি একই রকম সিমটম হয়ে থাকে, অর্থাৎ একই জায়গা বিপরীত দিকে, আমি এটা বুঝাইতে গিয়ে বলতে চাচ্ছি, যেমন বাম হাতে বা ডাইন হাতে আমাদের যেরকম টিকা থাকে, সেই টিকার মতন আরেকটা ডাইন হাতে যদি থাকে বা বাম হাতে যদি থাকে এবং দোনো হাতে যদি সেই চর্মরোগ সেইভাবে হয়ে থাকে, তাহলে ধরেই নেবেন সেখানের ওষুধটা আলাদা এবং সেই ওষুধের নাম হচ্ছে আর্নিকা মন্ড। তাহলে চিন্তা করেন তো, হোমিওপ্যাথিকে কি বিপদ, কি লেখাপড়া লাগে, কি দক্ষতা লাগে, কি চিন্তা ভাবনা লাগে। আমি নির্বাচন করলাম যে এটা ক্রনিক ডিজিজ, যেহেতু স্কিন ডিজিজ এবং সেটা ভালো হচ্ছে না, সুতরাং আমাদের যে এই সকল অপারগতা, অর্থাৎ যেখানে অনেক সময় আমরা ট্রিটমেন্ট করতে পারি না বা সেবা দিতে পারি না অথবা আটকে যাচ্ছি, সেই সকল ক্ষেত্রে দেখেন, হ্যাঁ হতে পারে সে শরিক মাহাজম, হয়তো শরিক মাহাজম আরো পাওয়ারফুল খেলে হয়তো ভালো হইতে পারে। কিন্তু তার আগে আমরা কি করলাম, তার আগে এই যে লক্ষণটা পিকুলিয়ার লক্ষণের কথা বললাম, অর্থাৎ একই রকম সিমটম একই রকম শরীরের যদি দুই অঙ্গে থাকে, যেমন দুই গালেও যদি আপনাকে বলি কোনো রোগী চর্মরোগ যদি থাকে অথবা সেটা যদি চর্মরোগের পর্যায়ে পড়ে, আপনি যদি সেই আর্নিকা দেন তাইলেই ভালো হয়ে যাবে। হোমিওপ্যাথি কি দর্শন, কি অবৈধ। আপনি যদি ঠিক মতন লক্ষণ মতন প্রয়োগ করতে পারলেন, তাহলে হোমিওপ্যাথিকের দর্শন আপনি দেখতে পাবেন এবং সহজেই চিকিৎসা করতে পারবেন। আমি কেন এই কেসটা বললাম, আমি এতদিন পড়াইতাম যে তরুণ রোগের পরে চিররোগের চিকিৎসা অথবা বাধার চিকিৎসা, আর এখানে আজকে কি পেলাম, চিররোগের চিকিৎসা করতে গিয়ে বাধা পেয়ে চিররোগের হয়তো সিম্পল ওষুধ দিয়ে আমি রাস্টক্স অথবা আর্সেনিক অথবা অন্য কোনো টেলিমিও দিয়ে চেষ্টা করলাম, না পেরে আমি সালফার দিয়েও ব্যর্থ হয়ে আমি ভাবতে লাগলাম সহজে কিভাবে চিকিৎসা করা যায় এই রোগটার। সেখানেই এই উদ্দেশ্যটা বলার কারণটা হচ্ছে, আমরা যেন বইপত্র ঘেটে এক লক্ষণের উপরে ভিত্তি করে আমরা অনেক সময় কোনো একটা ওষুধ 1 মাত্রা বা 2 মাত্রা প্রয়োগ করলেই আপনি বুঝতে পারবেন এই ওষুধে সে ভালো হবে কিনা। দেখেন কি সুন্দর তথ্য, কি সুন্দর কথা। এই যে কথাটা বললাম, তাহলে ওষুধ কি নির্বাচন করলাম, আর্নিকা।
এখন প্রশ্ন আছে, স্যার মাত্রা জ্ঞান তো আমাদের কোনো নাই, আমরা কোন মাত্রা থেকে শুরু করব? দেখুন, আমরা শততম পদ্ধতি পড়তে গিয়ে দেখেছি 30, 200 এবং তারপরে 1000, 1500, 2000, এবং সেই সুবাদে আপনারাও তো অনেকেই মনে করবেন যে না, এলএম পদ্ধতিও আমরা 1, 2 না ব্যবহার করে 5, 5 ব্যবহার না করে 10, আমি সেই সকল থেকে বেরিয়ে আসে M1 থেকে শুরু করবেন, এই বিশ্বাস আমার আছে। এবং সেই বিশ্বাস থেকেই আপনি M1, M2, M3, M4 প্রয়োগ করতে পারেন এই ধরনের ক্ষেত্রে। তারপরও আমি বলি, তরুণ রোগের 2 শক্তিতেই যথেষ্ট। তাহলে আমি কি করলাম? কারণ আমি যেহেতু একটু অভিজ্ঞতার কারণে হয়তো প্রথম প্রথম 1টা বা 2টা পাওয়ার প্রয়োগ করতাম, তারপরে 4টা পাওয়ার প্রয়োগ করতাম, তাকে 4টা পাওয়ারে আমি আর্নিকা দিয়ে বিদায় করলাম। তার কারণ তখন আমি 4টা পাওয়ার দিয়েই, অর্থাৎ 16 দিনের ওষুধ দিয়েই আমি দিতাম। কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো বলছি, আমরা যারা 50 পদ্ধতি ব্যবহার করি, অনেক সময় বলে যে এটা বেড়ে যাবে, এটা অমুক হবে, একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনাদেরকে পাওয়ারগুলো বলে দেওয়া হয়। তার মানে এ কথা নয় যে সেখানে ডোজিং মাত্রা নিয়ে আমি আরো অনেক আলোচনা করেছি, সেখান থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। যারা দক্ষ বা যারা অভিজ্ঞ, অন্তত 5-10 বছর ব্যবহার করেন নাই, তারাই ডোজিং মাত্রা অথবা আরো কিছু গভীরতা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন। কারণ আমরা জেনারেলাইজ করে নিয়েছি, অর্থাৎ এইভাবে প্রয়োগ করলে আপনার ম্যাক্সিমাম রোগীই ভালো হয়ে যাবে। যেগুলি ভালো করতে পারবেন না সেগুলি নিয়ে ভাববেন, চিন্তা করবেন, এবং আরো কি পড়ালেখা করে সুন্দরভাবে চিকিৎসা করা যায় সেই চেষ্টা করবেন বলেই আজকের এই আলোচনা। অর্থাৎ এই যে ক্রনিক ডিজিজ কিভাবে আর্নিকা, প্রশ্ন আছে আর্নিকা কি গভীর ক্রিয়াশীল ওষুধ, নাকি সরিক মায়াজম, নাকি সিবিলিটিক মায়াজম? দেখুন, আর্নিকা কোনো মায়াজম নয়, কিন্তু সেটা কুফল, অর্থাৎ আঘাতের কুফলজনিত কারণে যত প্রকারের গভীরতা থাকুক, একমাত্র আর্নিকা ছাড়া আপনাকে বের করে আনার কোনো রকমের রাস্তা নেই। সেটা হয়তো অন্য এক সময় কেস টেকিং এর কথা বলার চেষ্টা করব, কারণ 2-1টা কেসে আমি দেখেছি কি পরিমাণ জটিল কেসগুলো কিভাবে সমাধান আর্নিকা দিতে পারে। ভুল তথ্য, এই যে ভুল তথ্য দিয়ে আমরা যেন ভুল চিকিৎসা না করি। প্যারালাইসিস রোগীও আর্নিকাতে ভালো, এবং যেই রোগীর চিকিৎসা হবে না সেটাও আর্নিকাতে ভালো, যদি সেটা আঘাতজনিত কারণে তার যদি কোনো কুফল হয়ে থাকে সেটাই আগে দেওয়ার চেষ্টা। এই জন্যই কেস টেকিং ছাড়া হোমিওপ্যাথিকের কোনো চিকিৎসা করা কোনো ডাক্তারেরই উচিত নয়। সেটা তরুণ রোগ হোক, আর চিররোগ হোক, আর অন্য যে কোনো রোগী হোক। আপনার কাছে হয়তো চিকিৎসা দিবে না, অথবা কেস টেকিং দেওয়ার মতন রোগীরও ইচ্ছা নাই, আপনিও যদি ইচ্ছা না করেন তাহলে ভুল করবেন। প্রথম থেকেই আমাদের উচিত কেস টেকিং নেওয়া। হ্যাঁ, রোগীরা দিবে না দেওয়ারই কথা, কারণ আমাদেরকে কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করার কোনো কারণও নেই। চলে আসি তাহলে, আর্নিকা কি দিলাম? M1, M2, M3, M4 দিনে 2বার করে। কেন দিলাম? এই পিকুলিয়ার সিমটম যখন আমি ম্যাটেরিয়া মেডিকাতে পেলাম, আমি জানি না কার বই, আমার মনে নাই, সব বইতে এই কথা লেখা নাই। খুব সম্ভব আমার মনে হয় ন্যাসের বইতে আমি দেখেছি, অথবা আরো 2-1টা বই আমি এই মুহূর্তে আমার স্মরণে পড়ছে না। তাহলে এই আর্নিকা দিয়েই এই চর্মরোগ ভালো হয়ে গেল। তাহলে কি সে কি ভালো হলো? অবশ্যই আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে, সকলের দৃষ্টিতে ভালো হলো। কিন্তু আমি যদি সেকেন্ড টাইম বলি ভালো হয় নাই, উপশম হয়েছে, অর্থাৎ তার চর্মরোগটা, এই দৃষ্টিকোণ থেকে আমি একটা লক্ষণের উপরে ভিত্তি করে তার চর্মরোগটা আমি ভালো করে দিয়েছি। অর্থাৎ এই ধরনের চর্মরোগ তার আসবে না। কিন্তু চর্মরোগ তো যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো সময় হইতে পারে, যে কোনো পরিস্থিতিতে হতে পারে। যদি সরিক মায়াজমের অ্যাগ্রিভেশন, সরিক মায়াজমের উচ্ছ্বাস যদি প্রকাশ হয়, দেখুন সে সরিক মায়াজমের রোগী ঠিকই আছে, এবং সরিক মায়াজম তার দেহে আছে, ঠিকই আছে। আমরা যারা খুব বড়াই মারে বলি আমি চর্মরোগ ভালো করে ফেলেছি, তার আর কোনো চর্মরোগ হবে না, আমি এই অহংকার করতে চাচ্ছি না। আমি চাচ্ছি কি, দর্শনটা হচ্ছে একক ভিত্তিতে একটা লক্ষণের উপরে ভিত্তি করে তার আপাতত উপশম দিয়ে তাকে মায়াজমেটিক চিকিৎসা করার আরেক ধাপ এগিয়ে গেলাম। তাহলে নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন কি এগিয়ে গেলাম, কেন এগিয়ে গেলাম। ওই যে বললাম 50-60 পদ্ধতির M1, M2, M3, M4 যথেষ্ট যে কোনো রোগের চিকিৎসা করার ক্ষেত্রে। হ্যাঁ, লাগতে পারে, সেটা
রুগী আপনাকে দেখাবে আমরা ওষুধগুলো যদি স্টেপ বাই স্টেপ প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি, কি শিখলাম? হ্যাঁ, চর্মরোগ তার ভালো করে পেলাম। এখানে অহংকার করার কিচ্ছু নাই। চর্মরোগও তার ভালো করেন নাই, উপশম করেছেন। অর্থাৎ একটা মাত্র চর্মরোগের লক্ষণের ভিত্তিতে আপনি এই ওষুধটা দিয়েই তাকে রিলিফ দিয়েছেন, কিন্তু সে শরিক মায়াজমের রোগী, তার প্রমাণ চর্মরোগ ভালো হয়ে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু তার দেহে যে আমরা যদি কেস টেকিং নিয়ে থাকেন বা আমি নিয়েছি, আমি দেখলাম সে শরিক মায়াজমের রোগী, এখন আমি তাকে হয়তো সালফার দিয়ে যাব। অর্থাৎ শরিক মায়াজমের উপরে ভিত্তি করে ডেলি এক মাত্রা অথবা একদিন পর পর, যেহেতু আমি উচ্চাসটা তার বন্ধ করে দিয়েছি আর্নিকা দিয়ে, সুতরাং তার আর যেন কোনো ট্রাবলস না আসে, সেজন্যই আমি সালফার দিয়ে শুরু করলাম। যতক্ষণ পর্যন্ত না তার কোনো রকমের সিমটম না আসে, ততক্ষণ পর্যন্ত দিনে একবার বা একদিন পর পর অবস্থা ভেদে আপনি এই সালফারটা প্রয়োগ করতে থাকবেন। প্রশ্ন আছে, বয়স কম যখন থাকে তখন অনায়াসেই আপনার সালফারটা দিনে একবার বা একদিন পর পর ব্যবহার করতে পারেন। এই কারণ বয়স্কদের যে পরিমাণ বৃদ্ধি ঘটে, বাচ্চাদের অথবা শিশুদের অথবা যারা 10-12 বছরের নিচে আছে তাদেরকে কিন্তু কাহিল করে না। কেন করে না? সে তো শরিক মায়াজমের জন্ম, তার উচ্ছ্বাস, তার এখন জীবনী শক্তি প্রচন্ড, এবং সেই জীবনী শক্তির কারণে তার কোনো রোগে এখন সহজে দেখা দেয় না, কারণ শরীর তাকে কন্ট্রোল করে রাখে, অর্থাৎ উচ্ছ্বাস হওয়ার মতন তার রোগের সৃষ্টি হয় নাই। কিন্তু আপনি তাকে শরিক মায়াজমের ট্রিটমেন্ট করে, তাকে সংশোধন করে, শুদ্ধ করে, আগামীতে যেন কোনো রোগ না আসতে পারে। কি দর্শন হোমিওপ্যাথিকের! আপনারা তো বলবেন, এগুলো স্যার আপনি তো এমনিই বলেন। না, আপনি যদি শরিক মায়াজমের ওষুধ, আমি জানি না, শরিক মায়াজমের ওষুধ বিভিন্ন আছে, আপনি প্রয়োগ করে করে যদি তার শরীরে শরিক মায়াজমটা দূরীভূত করতে পারেন, তাহলে বুঝবেন আপনি চিকিৎসা করতে পেরেছেন। বলে, স্যার এটা আবার কি বললেন, আমি কি করে বুঝবো যে এটা চিকিৎসা হলো কি হলো না? সেটাও আমি ব্যাখ্যা করেছি। যখনই আপনি ট্রিটমেন্ট করবেন, রোগীর সকল রকমের গ্যাস্ট্রিকের কথা বলেন, পায়খানা প্রস্রাবের কথা বলেন, রাত্রে ঘুমের কথা বলেন, মানুষের কথাবার্তা বলেন, সব পরিবর্তন হয়ে যায়। এই দর্শন আপনাদের হোক। কি ওষুধে? মায়াজমের ওষুধে। কিন্তু বদ্ধিষ্ণু না করেও, রোগগুলো না বাড়িয়েও, এই এক মাত্রা বা একদিন পর পর এক মাত্রা দেওয়ার কারণে দেখবেন তার শরীর, চেহারা, খাওয়া দাওয়ার রুচি, কথাবার্তা সবই পরিবর্তন হয়ে যাবে শরিক মায়াজমের উপরে যখন আঘাত দেবেন। আবার দেখবেন, ভুল করবেন না, ভুল করে আমাকে বলবেন না যে না স্যার আপনি ঠিক কথা বলেন নাই। আপনার শরিক মায়াজমের ওষুধ ঠিক মতন যদি দিতে পারেন, তাহলে এই ছোট্ট বয়সে, অর্থাৎ 10-12 বয়সে যদি শরিক মায়াজমের ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে মনে রাখবেন, আমরা কতগুলো কথা বলি। প্রথম কথা হচ্ছে, কোনো ছেলে মেয়ে যদি না বাড়ে, এই শরিক মায়াজমের তার লম্বা হওয়ার ঘটনা ঘটবে। যদি কারো রং খারাপ হয়ে থাকে, তাহলেও তার কিছুটা ফর্সা হওয়ার ভরসা আছে এই শরিক মায়াজমের উপর আঘাত দিলে। কিন্তু মনে রাখবেন, এই বদ্ধিষ্ণুটা সচরাচর 15 বছর বা 20 বছরের পরে থেকে, যখন আমাদের অহোমিওপ্যাথিক মতে আমরা চিকিৎসা করে শরীরের রোগগুলোকে চাপা দিয়ে থাকি, এবং চাপা দেওয়ার কারণে শরীরের অনেক সময় সালফার প্রয়োগ করলে সেই 20 বছরের পরে থেকে হুড়ুর করে সব বেরিয়ে পড়ে, তখন আর কন্ট্রোল করা যায় না। কিন্তু যখন আপনি 8-10 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত শরিক মায়াজমের ট্রিটমেন্ট দেখেন, আমি বারবার করে বলছি, আপনার ভুল তথ্য চিন্তা করবেন না। শরিক মায়াজমের কথা বলে এই ওষুধ দিছি, সেই ওষুধ দিছি, অমুক দিছি। শরিক মায়াজমের ওষুধ জেনে শুনে প্রয়োগ করার চেষ্টা করবেন, কার গভীরতা কতটুকু। ওষুধ মায়াজম না জানলে আপনি সেটা চিকিৎসা করতে পারবেন না। অযথা তখন আমাকে দোষারোপ করবেন না। আমার ভিডিও আছে, দেখার আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটা ওষুধের উপরে এবং প্রত্যেকটা মায়াজমের উপরে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। এ সকল দর্শন আপনাদের হোক, এটাই প্রার্থনা করি। কারণ দর্শন না হলেই আপনি হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারবেন না। পড়ালেখা করে ডাক্তারই হওয়া যায়, চিকিৎসক হওয়া যায় না। হোমিওপ্যাথিক চিকিৎসাটা বড় কঠিন। যত বেশি পড়ালেখা করবেন, তত অনেক সময়
গন্ডগোল পাকিয়ে যায়, কোনটা দেব কোনটা দেব না, কোনটা আগে হবে কোনটা পরে হবে, মাত্রা কি হবে, অমুক করে সকল সমাধান কিন্তু আমি আমার ভিডিওতে দিয়েছি এবং দেওয়ার সাথে সাথে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করতেছি যে খাঁটি ওষুধ যেন আপনারা পান এবং এলএম পদ্ধতি যেন চিকিৎসা করতে পারেন। সেই সুবাদে বইপত্র, খাঁটি ওষুধ, প্রয়োগের নীতি এবং কি করব আগামী দিনে, সেই সুবাদেই হয়তো আপনাদের উদ্দেশ্যেই এই বই বের করার চেষ্টা করতেছি, যেটা হয়তো আপনাদের দিক নির্দেশনায় অনেকটা এগিয়ে যাবে। সেখানে আমি একটা কথা বলতে পারি, ডাক্তার হরিমোহন চৌধুরীর বই আছে 5-6টা, সেগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করবেন, তাহলেই মায়াজম কিভাবে 50 নম্বর দিক ব্যবহার করবেন সেখানে সুন্দরভাবে বলা আছে। সেই দর্শন আপনাদের হোক, কারণ দর্শন না হলে অথবা রোগের ক্রিয়া প্রতিক্রিয়া যদি আপনি নিজের সচক্ষে না দেখেন তাহলে বিশ্বাসই করবেন না হোমিওপ্যাথি কি চিকিৎসা দিতে পারে কি পারে না। চলে আসি, হয়তো অনেকগুলো অবান্তর কথা বলে ফেলতেছি, হয়তো আপনাদের কাজে লাগলেই আমার সার্থকতা। অর্থাৎ আমি যদি একটা হোমিওপ্যাথিক ডাক্তারও তৈরি করতে পারি তাহলে আমি বুঝবো যে আমার এই চেষ্টা সফল। তবে আমি বিফলের কথা বলবো না। গত 20 বছরে এখনো যে সকল চিকিৎসকগণ আমার সঙ্গে যুক্ত হয়ে ওষুধ নিয়ে ব্যবহার করছেন তারা সকলেই সফল বলে আমি মনে করব। যারা ওষুধ নিয়ে ব্যবহার করছেন অভিযোগ কিন্তু খুব একটা নাই, কিন্তু আছে কি আমার দৃষ্টিতে আছে চিকিৎসার জগৎ। তারা হয়তো সর্দি কাশি শ্বাসকষ্ট আঁচিল টিউমার এই একজিমা দাউদ এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু আমি বলবো যে না, এটা হোমিওপ্যাথিকের শুরু। আপনাদের হাতেই সকল রকমের, যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে ডায়াবেটিসও আমার হাতে চিকিৎসা হয়, আপনার হাতে হবে। এই ডায়াবেটিসের চিকিৎসা চ্যালেঞ্জ দেওয়ার জন্য আপনাকে আজকে এই আহ্বান জানাচ্ছি। আপনারা যারা ডায়াবেটিস চিকিৎসা করতে পারেন না, রোগী আছে, ধরুন না পারলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোথায় ভুলভ্রান্তি হয়েছে। মনে রাখবেন, ডায়াবেটিসেরও কেন এই কথাগুলো বলছি, কারণ চিররোগের সঙ্গে তরুণ রোগের মিলে আমরা যখন কনক্লুশন করতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না। আমারও 20 বছর লেগেছে ডায়াবেটিস চিকিৎসা করতে। এখন দক্ষতার সঙ্গে বলতে পারি ডায়াবেটিস চিকিৎসা 6 মাস থেকে 2 বছরের ভিতরে অনায়াসে আপনি করতে পারবেন, যদি আপনি হোমিওপ্যাথিক এলএম সিস্টেমের প্রয়োগ করে সেবা দিতে পারেন। প্রত্যেকটা ডায়াবেটিস রোগী ভালো হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। প্রশ্ন আছে, বিলাইয়ের গলায় ঘন্টা বাজবে কে? কারণ আমাদেরকে তো কেউ বিশ্বাস করে না। আমরা ডাক্তার লেখার জন্য ব্যস্ত, আমরা আমাদের জগৎকে ডেভেলপমেন্ট না করে খালি আবর্জনা নিয়ে আমরা মত্ত। বড় বড় কথা বলি, কাজের কিছু নেই। এই হেন কোনো রোগ নেই আমার হাতে চিকিৎসা হলে আপনারা তো হবে। সেজন্যই বলছি ডায়াবেটিসটা যেমন ঘরে ঘরে আছে, প্রত্যেকেরই চিকিৎসার জন্য প্রয়োজন এলএম সিস্টেমে প্রয়োগ এবং তথ্য কথা দিয়ে। ঠিক আছে, আজকে আর আলোচনা করবো না, আপনারা বিরক্ত হচ্ছেন, তাহলে চলে আসি। আজকে যেটা আলোচনা করলাম আর্নিকা দিয়ে চর্মরোগ ভালো, অর্থাৎ চিররোগের থেকে কি করি তরুণ রোগ ভালো করে আমরা আগামীতে আমরা চিররোগগুলো চিকিৎসা করব, সেই আলোচনা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে জানাচ্ছি ইউটিউব এবং ফেসবুকে দেখে ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ।